গ্যাসের একটা অদৃশ্য জগৎ আছে, তাই না? চলুন আজ আমরা সেই জগতের একটা দারুণ গোপন রহস্যের খোঁজ করি। এমন একটা রহস্য যা আমাদের চারপাশের অনেক কিছুকেই ব্যাখ্যা করে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক এই মজার আলোচনাটা। আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসছে? ধরুন ঘরের এক কোণে একটু পারফিউম স্প্রে করা হলো, কিন্তু দেখতে দেখতে পুরো ঘরটাতেই সেই সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ল। কিভাবে হয় এটা? এটাই কিন্তু আমাদের আজকের রহস্য। আর এই আলোচনার শেষে এর পেছনের কারণটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের এই রহস্য সমাধানের প্রথম ক্লুটা কিন্তু খুবই সোজা। ব্যাপারটা হলো, গ্যাসের যে ছোট্ট ছোট্ট কণা মানে অণুগুলো আছে, ওরা কিন্তু একদমই শান্তশিষ্ট না। ওরা সব সময় ছোটাছুটি করতে থাকে, একেবারে এদিক থেকে ওদিক। গ্যাসের এই যে ছোটাছুটি করে ছড়িয়ে পড়া, এর কিন্তু দুটো বিশেষ বৈজ্ঞানিক নাম আছে। চলুন এবার এই দুটো পদ্ধতি কি সেটা একটু জেনে নেওয়া যাক। প্রথমটার নাম হল ব্যাপন, ইংরেজিতে যাকে বলে ডিফিউশন। আর হ্যাঁ, আমাদের সেই পারফিউমের রহস্যের সমাধান কিন্তু এটাই। মানে যখন গ্যাসের অণুগুলো কোনো একটা জায়গায় অনেক বেশি পরিমাণে থাকে, সেখান থেকে নিজে নিজেই যেখানে কম আছে সেদিকে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াটাকেই বলে ব্যাপন। আর দ্বিতীয়টা হলো নিঃসরণ বা ইফিউশন। আচ্ছা, গাড়ির চাকা পাংচার হলে কি হয় বলুন তো? ভেতর থেকে বাতাস ফিসসেস করে বেরিয়ে আসে, তাই না? কারণ ভেতরে বাতাসের চাপ অনেক বেশি থাকে। তো এই যে উচ্চ চাপের কারণে একটা ছোট্ট ফুটো দিয়ে গ্যাস সজোরে বেরিয়ে আসে, ঠিক এটাই হলো নিঃসরণ। তাহলে দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন একটু মিলিয়ে দেখি। প্রথমত, ব্যাপন শুরু হয় এমনি এমনি, অণুগুলো নিজে থেকেই ছোটাছুটি করে ছড়িয়ে পড়ে। কিন্তু নিঃসরণ হতে গেলে চাপের একটা খেলা আছে, মানে ভিতর থেকে একটা ধাক্কা বা হাই প্রেশার দরকার। দ্বিতীয়ত, চাপের ব্যাপারটা দেখুন। ব্যাপনের সময় সব দিকে চাপ সমান থাকে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে ভেতরে চাপ বেশি আর বাইরে কম হতেই হবে। আর সব শেষ হলো গতি। ব্যাপন হলো একটা ধীরে সুস্থে ঘটা প্রক্রিয়া, আর নিঃসরণ হয় খুব দ্রুত, একদম সজোরে। সোজা কথায়, ব্যাপন হলো শান্তশিষ্টভাবে মিশে যাওয়া, আর নিঃসরণ হলো জোর করে বেরিয়ে আসা। আচ্ছা, একটা প্রশ্ন, সব গ্যাস কি একই স্পিডে ছোটাছুটি করে, নাকি কেউ দ্রুত কেউ ধীরে? ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করেছিলেন বিজ্ঞানী থমাস গ্রাহাম। চলুন দেখে নিই তার সেই বিখ্যাত নিয়মটা, যেটা আসলে এই গ্যাসদের দৌড়ের নিয়মকানুন ঠিক করে দেয়। 1846 সালে স্কটিশ রসায়নবিদ থমাস গ্রাহাম এই সূত্রটা দেন। কি লেখা আছে? স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বাবা, বেশ কঠিন শোনায়, তাই না? চলুন এটাকে একদম ভেঙে সহজ করে ফেলি। মোলার ভরের মানেটা সহজভাবে ধরে নিন গ্যাসের ওজন, আর ব্যস্তানুপাতিক মানে হলো ঠিক উল্টো সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমে। তার মানে গ্যাসের ওজন যত বাড়বে তার ছোটাছুটির গতি তত কমে যাবে। ওই যে কঠিন কথাগুলো শুনলাম, তার সারমর্ম হল এই এক লাইন, যে গ্যাস যত হালকা সে তত ফাস্ট দৌড়ায়। একেবারে রেসের মাঠের মতো, তাই না? যে দৌড়বিদ যত হালকা পাতলা সে তত দ্রুত দৌড়াতে পারে। গ্যাসদের বেলাতেও নিয়মটা একদম সেম। যার ওজন কম সেই দৌড়ে সবার আগে থাকবে। কি এবার খুব সোজা লাগছে না? এই ছবিটা দেখুন, কি চমৎকারভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। হালকা গ্যাসের বারটা কত উঁচু, মানে ওর স্পিড অনেক বেশি। আর ভারী গ্যাসের বারটা বেশ ছোট, মানে ওর স্পিডও কম, একদম ছবির মতো পরিষ্কার। তো শুধু মুখে বললে তো হবে না। চলুন এবার একটা আসল পরীক্ষা করে দেখি যে এই নিয়মটা সত্যি সত্যি কাজ করে কিনা। আমরা এখন একটা গ্যাসদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করব। পরীক্ষাটা কিন্তু খুব মজার আর সহজ। প্রথমে একটা লম্বা কাঁচের নল নেওয়া হলো। এরপর এর এক মাথায় রাখা হলো অ্যামোনিয়া গ্যাসে ভেজানো তুলা, যেটা একটা হালকা গ্যাস। আর ঠিক অন্য মাথায় রাখা হলো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে ভেজানো তুলা, যেটা বেশ ভারী। এবার তাহলে দেখার পালা এই রেসে কে জেতে। তাহলে এবার একটু ভাবার পালা। কি মনে হচ্ছে, গ্রাহামের নিয়ম যদি সত্যি হয় তাহলে কোন গ্যাসটা বেশি পথ দৌড়াবে? হালকা অ্যামোনিয়া নাকি ভারী হাইড্রোজেন ক্লোরাইড? আর ফলাফলটা হলো অ্যামোনিয়া প্রায় 1.5 গুণ বেশি ফাস্ট। হ্যাঁ, ঠিক তাই। হালকা হওয়ার কারণেই অ্যামোনিয়া এই রেসটা খুব সহজেই জিতে গেল। পরীক্ষাটায় কি দেখা যায় জানেন? যেখানে গ্যাস দুটো মেশে সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়ার গোল রিং তৈরি হয়। মজার ব্যাপার হলো, এই রিংটা তৈরি হয় ভারী হাইড্রোজেন ক্লোরাইডের কাঁচের নলের মুখের কাছে। কারণটা কি? কারণটা হলো একই সময়ে হালকা অ্যামোনিয়া গ্যাসটা অনেক বেশি পথ দৌড়ে চলে এসেছে। এটা গ্রাহামের সূত্রের একটা একেবারে হাতে নাতে প্রমাণ। এখন মনে হতে পারে এই নিয়মটা তো শুধু বইয়ে পড়ার বা ল্যাবে পরীক্ষা করার জন্য। একদমই না, এর এমন কিছু বাস্তব ব্যবহার আছে যা জানলে রীতিমতো অবাক হতে হয়। চলুন দেখি এই সাধারণ নিয়মটা আসলে কতটা কাজের।
যেমন ধরুন, এই সূত্রটা ব্যবহার করে বিজ্ঞানীরা কোনো অজানা গ্যাসের ওজন বের করে ফেলতে পারেন। আবার অনেকগুলো গ্যাস একসাথে মিশে থাকলে সেখান থেকে নির্দিষ্ট কোনো গ্যাসকে আলাদা করা যায়। এমনকি কয়লার খনির ভেতরে মিথেনের মতো বিপজ্জনক গ্যাস আছে কিনা সেটাও শনাক্ত করতে এই নিয়মটাই কাজে লাগে। কিন্তু এর সবচেয়ে অবাক করা ব্যবহারটা কি জানেন? পারমাণবিক শক্তি। হ্যাঁ, নিউক্লিয়ার এনার্জি তৈরি করার জন্য যে ইউরেনিয়াম লাগে তার আইসোটোপগুলোকে আলাদা করার মতো কঠিন একটা কাজও করা হয় এই সহজ সূত্রতা দিয়েই। এখানে চ্যালেঞ্জটা হলো যে ইউরেনিয়াম 235 আইসোটোপটা শক্তি তৈরির কাজে লাগে, প্রকৃতিতে সেটা পাওয়া যায় খুবই কম, 100 ভাগের 1 ভাগেরও কম। আর এর সাথে যে অন্য আইসোটোপটা মিশে থাকে, দুটোর ওজনের পার্থক্যও একেবারে সামান্য। তো বিজ্ঞানীরা কি করেন? তারা এই দুটো আইসোটোপকে গ্যাসে পরিণত করেন, আর তখন ইউরেনিয়াম 235ওয়ালা গ্যাসটা অন্যটার চেয়ে একদম সামান্য একটু হালকা হয়। আর গ্রাহামের সূত্র কি বলে? যে হালকা সে একটু হলেও দ্রুত দৌড়াবে। ঠিক এই এক চুল পার্থক্যের উপর ভর করেই প্রক্রিয়াটা লক্ষ লক্ষ বার চালিয়ে বিজ্ঞানীরা একটা একটা করে অণু আলাদা করেন। একবার ভাবুন, একটা এত সহজ নিয়ম দিয়ে কত বড় একটা কাজ করা হচ্ছে। তাহলে গ্যাসতে দৌড়েরই গোপন নিয়মটা তো এখন আমাদের জানাই হয়ে গেল। এবার একটু চারপাশে তাকিয়ে ভাবা যাক, রান্নাঘরের গ্যাসের গন্ধ থেকে শুরু করে আরও কত কত জায়গায় এই একই নিয়ম হয়তো একদম চুপিসারে কাজ করে চলেছে, তাই না? আমাদের চারপাশের বিজ্ঞানটা আসলেই দারুণ মজার।